আজ 16ই মার্চ 2025। আমি চলে এসেছি মিলেনিয়াম পার্কের এই ওপেন গ্যালারিতে। এখানে আজ একটা বসন্তের আড্ডা হবে। আড্ডা দেবেন বাংলায় যারা ট্রাভেল ভিডিও বানান তারা এবং যারা বাংলা ট্রাভেল ভিডিও দেখেন তারা। এই দুই দলের মধ্যে এক অন্তরঙ্গ আড্ডার সাক্ষী হতেই আজ এসেছি। তো তার কিছু ঝলক আজ আপনাদের সামনে তুলে ধরব। এই হচ্ছে আজকের যে অনুষ্ঠান, আজকে যে আড্ডা, সেই আড্ডার প্রধান যিনি আহ্বায়ক স্বপ্ন পাল। এনার চ্যানেল এগিয়ে যাক আমরা সকলেই চাই। সবাই আসছে, এখনও আড্ডা শুরু হয়নি। আড্ডা শুরু হবে, তার আগে দু চার কথা একটু আমি ওনার মুখ থেকে শুনে নেব। আনুষ্ঠানিকভাবে আড্ডা শুরু হবে, কিন্তু তার আগেই আমাদের আড্ডা চলছে। যে কজন এসেছি এটা নিয়ে আমাদের 3 বছর হলো আমরা গেট টুগেদার করছি সবাই মিলে, এবং সকলে মোটামুটি অনেককেই চিনি এবং অনেকেই অনেককে চেনেন। তো যার ফলে কী হচ্ছে, ঘনিষ্ঠতা বলুন, হৃদ্যতা বলুন, সেটা তৈরি হয়ে একেবারে। আর অমিতাভদার সাথে সে তো অনেক দিনের একটা পরিচয়। একসাথে আমরা ঘোরাঘুরিও করেছি দু একটি জায়গাতে, অনেক জায়গাতে। তো সব মিলিয়ে একটা বেশ। আর আমাদের কপালটা দেখুন, যখন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল তখন কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল গরমটা বেড়ে গেল এই 3 দিনে। আবার বলছে যে 3 দিন বাদে বৃষ্টি হবে, আবার ঠান্ডা হয়ে যাবে। 4টের সময় আমাদের বসার কথা, এখন 4টে পেরিয়ে প্রায় 4:30। সবাই এসে পৌঁছায়নি, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আড্ডার কাজ শুরু করতে পারব। এসছি, আস্তে আস্তে সবাই আসবে। এখন 4:30 বাজে, আর সূর্যের আলোটা খুব সুন্দর পড়েছে। এই তো সৌমেন্দু, খুব ভালো লাগলো। আমি তাই বললাম আরে অমিতাভদা প্রণাম। ও বলেছে আমাকে আসতে হবে, যে কোনো ভাবে হোক আমাকে আসতে হবে বলে। আমি ওই জন্য দুপুরবেলা ভাবছি কি অবস্থা, স্কর্চিং হিট। না, অনেকদিন ধরেই খুব ইচ্ছা ছিল যে আসবো এখানে। তো স্বপ্ন মানে একটা পোস্ট দিয়েছে এবং আমিও একটা কাজেই এসেছিলাম এখানে, এবং এত সুন্দর একটা পরিবেশে একটা আয়োজন, আর তার সাথে সৌমেন্দু রয়েছে, চিনুদা রয়েছে, এবং তারপরে আরো অমিতাভদা রয়েছে, অভিষেকের আসার কথা আছে। সবাই আসবে, সবার সাথে দেখা হবে, সেই জন্য আর কি আসলাম। খুব ভালো লাগে। ফরচুনেটলি আমার সঙ্গে আজকেই আলাপ হলো অনেকদিন পর। মানে এতদিন একসঙ্গে থাকার পরে, একই জায়গায় কাজ করার পরে, এত বছর পরে আমার সঙ্গে ওনার আলাপ হলো। আমার ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার। তোমার সঙ্গে হয়তো আমার পরিচয় হয়েছে, কিন্তু অনিন্দ্যদার সঙ্গে আগে কোনোদিন আমার কথা হয়নি, বা ওদের সঙ্গে সবসময় ভিডিওতেই পরস্পরকে দেখে অভ্যস্ত। একদম, এবং সেই সূত্রেই কাছাকাছি রয়েছে। হ্যাঁ, ওনার সঙ্গে আলাপ করতে পরিচয় দিলাম। কোথা থেকে আসছেন? আমি হাওড়া থেকে আসছি। হাওড়া থেকে। নাম? আমার নাম হচ্ছে শম্পাকর সামন্ত। আমি হাওড়ার যোগেশচন্দ্র গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম, সবে রিটায়ার করেছি আর কি। এত সফটওয়্যারও ছিল না, এবং কোথায় সফটওয়্যার, লোকের ঘরে ঘরে কোথায় ফিল্ম মনে তো এত এই যে এখন সব ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা, এইসব কোনো নিয়মও তখন ছিল না, কিছুই ছিল না তখন। এত গাইডলাইন ছিল না, যদিও আমার গাইডলাইন কমিউনিটিতে ব্যাপার ছিল। আমরা তো ট্রাভেল করে এসেছি, আমার গাইডলাইনের কোনো মামলা ছিল না। মিউজিক নিয়েও এত গাইডলাইন তখন। মিউজিকটা ছিল, মিউজিকটা আমি বলছি কেন ছিল, এই যে ধরুন কেদার বা বদ্রি, যখন আমি ওই 13-14 সালেই করেছি, তখন ওই টি সিরিজের লাগিয়েছিলাম, কি বলে ওই যে বলুন, ওই ভদ্রমহিলা খুব যে ভক্তি গীত, অনুরাধা পাড়োয়াল, 70,000 টাকা নিয়ে গেছে আমার থেকে। ইউটিউব যে টাকাটা দেয়, 70,000 টাকা নিয়েছে টি সিরিজ, টিপস নিয়েছে। তখন তো জানি না ওটা ভালো লাগবে বলে করে দিয়েছিলাম, যে ওটার সঙ্গে ওটা মানায়। ইউটিউব যে লাইব্রেরিতে যে মিউজিকগুলো দিত, ওগুলো একদম তো ওর সাথে যায় না। তখন এইসব বেরোয়নি, এই যে যেগুলো এখন আমরা কিচ্ছু ছিল না, এসব ছিল। তো কোথায় পাবো মিউজিক? ও সেই ডায়েরিটা পাবো না। যাই হোক, এটা বলরামদার কৃতিত্ব তো বটেই, স্বপ্নেরও কৃতিত্ব, কারণ তাই না অনিন্দ্যদা? এটা না হলে আমরা পেতাম না, কারণ এই
37 ডিগ্রি গরম এবং ফিল লাইক 42 ডিগ্রিতে যদি আমরা আসি এখানে, তার মানে একটা মনের টান নিশ্চয়ই আছে, না হলে কি করে আসছি বলুন, এত দূর দূর থেকে এসেছি সবাই। এটা গত বছরের আচ্ছা, বুঝতে পেরেছি। বৌদির জন্য বেশ, ডাবল পাওনা। বলরাম বাবু এবং স্বপ্নদাকে অনেক ধন্যবাদ। একটা জিনিস, আমরা এখানে এসেছি সবাই মিলে মিলিত হয়েছি, স্বপ্নদার তো আমন্ত্রণে এসেছি, কিন্তু বলরাম বাবু এমন একটা ক্যারেক্টার, মানে আমার সাবস্ক্রাইবার বলুন বা ভিউয়ার বলুন, আমি এই রকমভাবে একাত্মভাবে এই রকম যারা স্টার ক্যাটাগরি, এখানে প্রচুর লোকজন আছেন যারা ভিডিও বানান, তাদের সঙ্গে একাত্মভাবে এরকমভাবে মিশে যাওয়া কিংবা কোনো জড়তা না নিয়ে সবার সঙ্গে একটা ঘনিষ্ঠতা তৈরি করা, এটা কিন্তু বলরাম বাবুর দ্বারাই সম্ভব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলরামদাকে। বলরামদা প্রত্যেক বছরই আমাদের সবাইকে এরকম একটা করে ডায়েরি উপহার দেন, এবারেও তার ব্যতিক্রম হয়নি। আর সকলের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও বলরামদাকে এর জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। যেখানে সমস্ত মানুষ, মানে সারা ভারতবর্ষের মানুষ, এবং আমি গিয়ে দেখেছি যে ভারতবর্ষের বাইরে থেকেও বহু মানুষ এইখানে এসে একত্রিত হয়েছেন, এইখানে মিলিত হয়েছেন, এবং শুধুমাত্র যে স্নান করার উদ্দেশ্যে তাই নয়, মেলাটিকে ঘুরে দেখার উদ্দেশ্যে এবং মেলার যে বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন ক্ষেত্রগুলো, সেইগুলোকে দেখার উদ্দেশ্যে। এই মেলা যেটিকে সফল করার কাজে যারা যুক্ত ছিলেন, তাদের কর্তব্যনিষ্ঠতা, তাদের একনিষ্ঠ যে কর্মধারা, এই সকল বিভিন্ন বিষয়গুলো কিন্তু কুম্ভ মেলাকে একটা সামগ্রিক রূপ দিয়েছে। এটা ভারতীয় সংস্কৃতির বিবিধের মাঝে যে একটা মহান মিলনের যে একটা চিন্তাধারা, সেই চিন্তাধারার একটি অন্যতম আঙ্গিক, এবং সেইখানেই এই মেলার গুরুত্ব, অর্থাৎ সর্বক্ষেত্রে, সর্বজনে, সর্বমনে মিলন। কুম্ভ মেলা এইখানেই চিরকাল তার সাফল্যের বার্তা সকলের কাছে নিয়ে আসবে। থেকে সব থেকে ভালো দেখা যায় মুন্সিয়ারি। ঠিক, ভারতবর্ষের একমাত্র কোন স্থান থেকে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর দেখতে পাওয়া যায়? কন্যাকুমারী। এসেছেন, ঘুরে এসছেন সৌমেন্দুদা। আমি দু চারটে কথা আপনার এদের বলতে বলবো। প্রথমেই বলতে বলবো সৌমেন্দু ভট্টাচার্যকে। সৌমেন্দুবাবু শুনুন, উনি সম্প্রতি কেরালা ট্যুরের মধ্যে বিবেকানন্দ রকটা করেছেন। তখন এই সৌমেন্দুবাবুরা ছিল 10,000 লোকের পেছনে, তার সাথে একটা বাঙালি ফ্যামিলি ছিল 7 থেকে 10 জন হবে। কিন্তু তারপরে আমরা দেখি সৌমেন্দুবাবু লঞ্চে উঠে বিবেকানন্দ রকা যাচ্ছেন। এর রহস্যটা কি একটু দাঁড়িয়ে বলতে বলছি। কারণ আমরা দেখেছি 10,000 লোকের লাইন, পুলিশ লাঠি বাড়ি মারছে, চিফ মিনিস্টার আসবে, তারপরেও দেখেছি আমরা। না, শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন যে মানে যে সয় সে রয়, সইতে হবে। জীবনে সব কিছু সবার ওপর ডিপেন্ড করছে কতখানি তুমি রইবে। তা আমি দেখলাম, মানে ওদের আমি খবর পেয়েছিলাম আগের দিন যে সিএম আসবেন সকালবেলা 1টা-1.30টার সময়। তা 1টা-1.30টার সময় আসবে, সেই মতো আমি 7:30টার সময় গেছি, কোনো অসুবিধা নেই। 7:30টার সময় গিয়ে দাঁড়িয়ে রয়েছি, যাচ্ছি মোটামুটি কাছাকাছি চলে এসেছি, বেশ কিছুটা কাছে। মানে এখান থেকে আরও গোটা 20 ফুট লাইনটা 1 কিলোমিটার ছিল। হঠাৎ বললো যে লাইন ব্রেক করে দেওয়া হলো, আর কেউ ঢুকতে পারবে না। মানে ঢুকতে পারবে না তো মানে ঢুকতে পারবেই না, একদম পুরো মানে এরকম। আর ওদের ভাষা কিছু বোঝাই যাচ্ছে না, বেসিক্যালি যেটুকু ইংলিশে বলছে সেটুকু বোঝা যাচ্ছে, বাকি কিছু বোঝা যাচ্ছে না। এবারে লোকজন যাচ্ছে, আর যত ঢুকতে পারবে না, এমনি কি যারা ঠিক আছে, যারা পরের দিন যারা আছে তারা পরের দিন দেখে নেবো, তারা বেড়ে চলে যাচ্ছে। যাদের নেই অপশান, আমার হাতে কোনো অপশানই নেই। আজকে যদি বিবেকানন্দ, আমার আগে বিবেকানন্দ দেখা আছে, কিন্তু এরকমভাবে ভিডিওর স্বার্থে যাওয়া যেটা, সেরকমভাবে করা নেই। তা আমাকে তো যেতেই হবে, কি করা যায়? দাঁড়িয়ে রয়েছি। পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে, 1010 লোকের, ওখানে গোটা 150 পুলিশ আছে, চেঁচামেচি হই চই চলছে।
লাস্টে একটা লোক এলো, লাঠি ফাটি মেরে তাড়িয়ে দিল। আমি জাস্ট পাশেই দাঁড়িয়ে রয়েছি, আমার সঙ্গে আরও 2-4টা ফ্যামিলি এরকম দাঁড়িয়ে ছিল। তারা কন্টিনিউয়াস রিকোয়েস্ট করে যাচ্ছে, দাদা দেখুন করুন, हम लोग बहुत আর ওরা হিন্দিটাকে ঠিক মতো এখনও দেখতেই পাচ্ছেন, ভাষাগত একটা প্রবলেম। যাই হোক, তা ইংলিশেও বলছে, হিন্দিতেও বলছে। আলটিমেটলি ওনার যে ডিএসপি আধ ঘন্টা বাদে, মানে এই সব ক্যাচরা আধ ঘন্টা মানে কিন্তু এলাকা ফাঁকা, কেউ নেই, লিটারেলি কেউ নেই। ডিএসপি এলেন, একজন বললো ওনাকে বলুন, ওদের ইংলিশে বললো। তো আমরা গিয়ে বললাম, স্যার দেখুন আমরা এরকম এসছি, তা এত দূর এসে এরকম ফিরে যাওয়ার কোনো মানে হয় না। আমাদের গোটা 10 জন, যদি 1000 জন থাকতো সেটা সম্ভব হতো না, এটা একটা অ্যাডভান্টেজ। গোটা 10 লোক ছিলাম বলেই বললো চলে যান, ওই যে চলে যান বললো। এবার ওখানে গিয়ে তারপর ঢুকলাম, তারপর ওরা আবার ফেরিতে, কিন্তু ওরা আবার যেতে দেবে না, বলে টিকিট কাটতে হবে, হ্যান্ড কাটতে হবে, নাটক কে ডিএসপি আমরা জানি না, আমরা তো ডিএসপির কথা শুনবো না। যাই হোক, সেসব ঢুকে যখন গেছি মাল আমি উঠে পড়বোই, এবার আর কোনো কথা নেই। তা যাই হোক, তা আলটিমেটলি উঠে পড়লাম এবং বিবেকানন্দরা পুরো ফাঁকায় দেখেছি, অত ভিড়ের মাঝখানে। হ্যাঁ, কিন্তু ওই দিন প্রচণ্ড রাশ ছিল, প্রচণ্ড। আমি কুম্ভ মেলা দিয়ে শুরু করছি। কুম্ভ মেলা আমি গেছিলাম একদম কুম্ভ মেলা যেদিন শেষ হচ্ছে সেই দিনকে। তো দিনটা ছিল শিব চতুর্দশীর দিন। ওই দিনই ছিল কুম্ভ মেলাতে 5টা শাহী স্নান হয়েছিল এবং তার লাস্ট শাহী স্নান ছিল ওইটা। তো কুম্ভ মেলা নিয়ে অ্যাকচুয়ালি আমি আমার পয়েন্ট অফ ভিউটা খুব পরিষ্কার। চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছি তার মধ্যে কুম্ভ মেলার যে অংশটা রয়েছে, স্নান করার অংশটা, সেইখানেতে একদম পরিষ্কারভাবে আমি সেটাকে তুলে ধরেছি, উল্লেখ করেছি। আমি এখানেতে স্বল্প পরিসরে যেটুকু বলার সেটুকু হচ্ছে, কুম্ভ মেলাটা যতটা না ধর্মীয় ভাবাবেগের উপর বেশ করেই এটা তৈরি হয়েছে, কিন্তু তার থেকেও যেটা বড় আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটা মেলা। এই মেলাটা নিজের চোখে দেখার একটা সুযোগ আমি ছাড়তে পারিনি। দেখব মহাকুম্ভ, অর্থাৎ একটা কুম্ভ মেলা 12 বছর অন্তর হয়, পূর্ণ কুম্ভ যেটা 12 বছরের, মানে 12টা পূর্ণ কুম্ভ হলে একটা মহাকুম্ভ হয়। বলা হয়ে থাকে দেবতাদের 1 বছর সমান, 12 বছর সমান মানুষের, 12 বছর সমান দেবতাদের 1 বছর। মানুষের 12 বছর সমান দেবতাদের 1 বছর, এইটাই। তো সেই অর্থে মহাকুম্ভ হচ্ছে দেবতাদের বর্ষপূর্তি, এইভাবে দেখাবে। তো আমি ওখানেতে গেছিলাম, অনেকেই গেছেন আধ্যাত্মিকতা নিয়ে। আমি কাউকেই ছোট করছি না, কাউকেই ক্রিটিসাইজ করছি না, বা এই বিষয়ে আমার কোনো বক্তব্যই নেই। যারা মনে করেন যে এটা একটা ধর্মীয় জায়গা, স্নান করলে পুণ্য লাভ হবে, কেউ মনে করেন পাপ ক্ষয় হবে, তারা তাদের ধর্মের দিকটা তারা চিন্তাভাবনা নিয়ে স্নান করেছে। আমি অ্যাকচুয়ালি সেখানেতে গেছিলাম পৃথিবীর বৃহত্তম মেলা দেখতে, কেমন হয়, কি অভিজ্ঞতা। এই সুযোগ তো আমি বারবার পাবো না, এই প্রথমবার পেলাম, সেটাই দেখালাম। আর যেটা বললেন যে তপবনের ব্যাপারটা, তপবন আমি ভিডিওর মধ্যে পরিষ্কার বলেছি, তপবন যাওয়াটা কিন্তু বেশ কঠিন, এবং যারা তপবনেতে যারা ট্রেক করার জন্য রীতিমতো হার্ডকোর ট্রেক করতে পারেন তারাই যাবেন, সামর্থ্য আছে হাঁটার কঠিন ট্রেক, তারাই যাবেন। এবং ওখানে কষ্ট করে যাওয়ার পর, জীবন হাতে নিয়ে যাওয়ার পর যে দৃশ্যটা দেখতে পাওয়া যায়, তখন কিন্তু সমস্ত কষ্টটা ভুলে যেতে হয়। ইনফ্যাক্ট আমার সেটাই হয়েছিল। এবং যে শিবলিঙ্গ পর্বতটা, সেইটা দেখে আমার মনে হয়েছিল যেন সত্যি শিব ঠাকুর সেখানে ধ্যানস্থ হয়ে আছেন। আপনি যদি কল্পনা করেন, এইটাই কিন্তু পাবেন। প্রকৃত নায়ক বলে একটা কোনো গল্প কিংবা উপন্যাস আপনি লিখেছিলেন, সেই চরিত্রটাকে খুঁজতে গিয়ে আপনারই কোনো সাবস্ক্রাইবার ওখানে গিয়ে সেই চরিত্রটাকে খুঁজেছিল, সেই পথটা নিয়ে বলুন। আচ্ছা,
হ্যাঁ, উপেক্ষিত নায়ক বলে আমি একটু উপন্যাস লিখেছিলাম কনকচুরি এবং কার্তিক স্বামীকে প্রেক্ষাপটে। তো সেখানে বিরজু বলে একটি ক্যারেক্টার ছিল আর রূপমতি বলে একটি ক্যারেক্টার ছিল, এবং সেটা ক্যারেক্টার। তো লেখক তো তার কল্পনা থেকে ক্যারেক্টার সৃষ্টি করে। এবার আমার কিছু যারা ওই বইটা পড়েছিল তারা সেই বইটি পড়ে কনকচুরি যান, কার্তিক স্বামী যান, এবং সেখানে গিয়ে ওই রূপমতির হাতে তৈরি রামদানার রুটি, আটার রুটি খেতে চেয়েছিল, এবং সে গোটা গ্রাম তারা ঘুরে বিরজুকেও খুঁজে পায়নি এবং রূপমতিকেও খুঁজে পায়নি, এবং পরে তারা ফিরে এসে আমাকে ব্যাপক গালাগাল করেছিল যে এরম ক্যারেক্টার নেই, আপনি লিখলেন কেন? তো আমি তাদেরকে একটাই বলেছিলাম যে ওটা তো ফিকশন, উপন্যাস, কাহিনী, গল্প, সেখানে তো চরিত্র কাল্পনিকই হয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে এটা নিয়ে খুব সে সময় আমাকে গালাগাল করেছিল যে এরম একটি চরিত্র কেন পেলাম না, মানে তা কেন বিরজু এবং রূপমতির দেখা আমরা পাইনি। এটা একটা খুব মজার ঘটনা, অনেক বছর আগের ঘটনা। বলরামদা বললেন, আমার মগজে স্ট্রাইক করলো, তাই খুলে বললাম আপনাদের সামনে। আপনার তো মনে পড়বে বানিয়েছেন উখিমঠ, অগস্ত্যমুনি, চোপতা। চোপতা পর্যন্ত আপনি গাড়িতে গেলেন, কিন্তু গিয়েও আপনি তুঙ্গনাথ যেতে পারলেন না, এর কারণটা কি? আসলে ওটা 2022 সালের ঘটনা, যখন কেদারনাথে করোনার পরে একটা বিশাল ভিড় যাচ্ছে। মানে আমরা যে রুদ্রপ্রয়াগ গেছি, একটা সকালবেলা বেরিয়ে আমরা একদম রাত্রি 7টায় পৌঁছেছি রুদ্রপ্রয়াগ, এত গাড়ির ভিড়। এই অবস্থায় একটা জ্যামের ব্যাপার তো ছিলই। কেদারনাথ করে আমরা উখিমঠে ছিলাম, কিন্তু কেদারনাথে যেতে যেতে ফেরার সময়তেই আমাদের আবহাওয়াটা খুবই খারাপ হয়ে গেল। মানে যখন আমরা নামছি উখিমঠে, যেদিন ভোরবেলা উঠলাম রাত থেকেই বৃষ্টি, পরের দিন সকালটাও বৃষ্টি। তো আমাদের একটা প্ল্যান ছিল যে উখিমঠে থেকে আমরা চোপতায় গাড়ি দাঁড় করিয়ে আমরা তুঙ্গনাথে উঠব। চন্দ্রশিলা যাওয়ার মতো ক্ষমতা আমার নেই, ওইটা দেখে আমরা ফিরে আবার বদ্রীনাথের দিকে যেখানে জায়গা পাই আমরা পিপিলকুটিতে পেলে বা অন্য যে কোনো জায়গায় পেলে আমরা থেকে যাব। কিন্তু প্রথমত ওয়েদার খুব খারাপ ছিল, এবং আমরা উখিমঠ থেকে অনেক দেরি করে বেরিয়েছি। চোপতায় যখন আমরা গাড়ি দাঁড় করাবো, গিয়ে দেখলাম যে চোপতায় তিল ধারণে গাড়ি রাখার কোনো জায়গা নেই। মানে গাড়িটা দাঁড় করিয়ে আমরা যে উঠবো উপরে, ঘন্টা 6-7 সময় লাগবে, গাড়িটা রাখার পর্যন্ত জায়গা। ফলে আমরা বললাম না, এখানে দাঁড়ানোর দরকার নেই, আমরা চলে গেলাম। এবং তার ফলে আমরা পিপিলকুটি নিয়ে আমরা গোপেশ্বর থেকে একদম যোশীমঠ অবধি চলে যেতে পেরেছিলাম। তবে আমি বলবো যারা চোপতা থেকে তুঙ্গনাথ যাবেন তারা যেন চোপতাতেই থাকেন। স্বপ্নবাবু ঠিক তারপরেই আমি নেমে আসার পর হরিদ্বারের সাথে আমার দেখা হয়েছিল, তখন ওয়েদার পরিষ্কার হয়ে গেল, স্বপ্ন তারপরে উঠলো। তা আমি কিন্তু তুঙ্গনাথ যেতে পারলাম না, মূলত ব্যাড ওয়েদার এবং খুব জ্যাম। এটাই হচ্ছে গল্পের গল্প, কিছু নেই। এই ভিড় এবং যে তোমার ব্যাড ওয়েদার, এইটাই সমস্যা। অমিতাভ কি পুজোর সময় যেতেন না, মানে সাজেশন দিচ্ছেন না? পুজোর মধ্যে নয়, অন্তত পুজোর ছুটি, মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই সময়টায় বাঙালি একদম ভিড় করে চলে যায়। আমার মনে হয় না যে এই সময়টায় ট্যুর প্ল্যান করা। আর দ্বিতীয়ত হচ্ছে সব হোটেলগুলোর রেট বেড়ে যায় ভীষণভাবে। এই আমি নৈনিতাল ঘুরে আসলাম নভেম্বরে, আমার যখন প্রথম ফোন করছি, প্রথমেই ওরা জিজ্ঞেস করছে 6 মাস আগে যে আপনাদের পুজো কখন, ওরা জানে না যে এই সময় পুজো, আপনি কখন আসছেন, এই সময়। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পুজো মানে হচ্ছে ওরা আমাদের গরদান কাটবে। তো পুজোর সময় আমার মনে হয় না যে তেমন যদি কম্পালশন কিছু থাকে, পুজোর সময় না করাই ভালো। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, যেটা ফেলুদা বলেছিল যে ভারতের কোটি দেশে অবস্থানের কারণে একই সঙ্গে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর পাওয়া যাচ্ছে, হিমালয় পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের সরকার ট্রাভেলের ইন্ডাস্ট্রিটাকে সেরকমভাবে তুলে ধরছে না, যে জিনিসটা করছেন ইউটিউবাররা। এবং ইউটিউবারদের সৌজন্যে এই সমস্ত পিছিয়ে পড়া জায়গাগুলো যদি কিছুটা উন্নতি হয় এবং স্থানীয় মানুষদের অর্থনৈতিক উন্নতি হয়, তাহলেই ইউটিউবারদের সাফল্য। আমাদের ট্রাভেল আড্ডা এখন শেষ হয়ে গেছে, আমরা আস্তে আস্তে যে যার বাড়ি ফিরব। আমি চেষ্টা করলাম আমাদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরতে।
আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে আগামী কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।